Warm welcome to Ansari Academy. Ansari Academy আজকের এই লেসনে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনে আমরা 43তম BCS প্রিলিমিনারি এর প্রশ্নপত্র সমাধান করব। So, let's commence the class. আজকের ক্লাসে আমরা বেসিক্যালি এই 43তম BCS এর ইংরেজি প্রশ্নপত্রের সমাধান করব। আমাদের সর্বপ্রথম যে প্রশ্ন দেয়া আছে যে ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। সো এটা রাইট ফর্ম ভার্বসের প্রশ্ন কি হবে? ফার্স্টে দেয়া আছে অ্যাক্টেড, তারপরে দেয়া আছে আওয়ার অ্যাক্টিং, থার্ড অপশনে দেয়া আছে could act, and the last one is have acted. Okay, so which one should we pick? So it is high time we acted on the matter. কেন আমরা acted পিক করলাম? মনে রাখতে হবে যে যখনই বাক্যে it is time বা it is high time ব্যবহৃত হবে তখন তার পরবর্তী ভার্বটি অবশ্যই past indefinite tense হবে বা V2 বসবে, ভার্বের past indefinite ফর্ম বসবে। For why আমরা লিখব it is time we acted on the matter. So the right answer is the first one. Okay, আমাদের দ্বিতীয় যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি লেখা আছে what's the noun form of the word laugh? So laugh এর noun ফর্মটা কি হতে পারে? ফার্স্টে দেয়া আছে laughing, তারপরে দেয়া আছে laughable, তারপরে দেয়া আছে laughter, তারপরে দেয়া আছে লাফিংলি। সো লাফ এটা একটা ভার্ব, উচ্চ স্বরে হাসা, এটার নাউন ফর্ম হচ্ছে লাফটার। সো দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ দ্য থার্ড ওয়ান, লাফটার। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য ফ্রেজ ডগ ডেজ মিনস। ওকে, কি কি দেয়া আছে? ফার্স্টে দেয়া আছে হট ওয়েদার, নেক্সট ওয়ান আছে কোল্ড শাওয়ার, তারপরে দেয়া আছে আইস স্টর্ম, এবং সর্বশেষ দেয়া আছে রেইন সকড স্ট্রিটস। তো ডগ ডেইজ মানে হচ্ছে যে যখন অনেক বেশি গরম বা গ্রীষ্মকালকে বোঝায়, হট ওয়েদারকে বোঝায়, গরমের দিনকে বোঝায়। ফর ওয়াই দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ হট ওয়েদার। দ্য ফ্রেজ ডগ ডেইজ মিনস হট ওয়েদার। আমাদের পরবর্তী যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, কি কি সেন্টেন্স দেওয়া আছে আমরা দেখি। ফার্স্টে দেওয়া আছে দ্য গার্ল বার্স্ট আউট টিয়ার্স, পরবর্তীতে দেওয়া আছে দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স, তৃতীয় অপশনে দেওয়া আছে দ্য গার্ল বার্স্ট উইথ টিয়ার্স, and the fourth one is the girl burst out tears. Okay, so which one is the most correct answer? মনে রাখবো যে বার্স্ট ইনটু টিয়ার্স বা কান্নায় ভেঙে পড়া, দিস দ্য রাইট অ্যান্সার। সো বার্স্ট ইনটু টিয়ার্স এটা হচ্ছে রাইট। ফর ওয়াই ও হ্যাভ টু চুজ দ্য সেকেন্ড ওয়ান, দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স, সে কী করলো? কান্নায় ভেঙে পড়লো। এবং বার্স্ট আউট টিয়ার্স, বার্স্ট উইথ টিয়ার্স, বার্স্টেড আউট টিয়ার্স, অল দিজ আর রং। পরবর্তী আমাদের যেই এক্সাম্পলটি দেওয়া আছে শি ওয়েন্ট টু নিউ মার্কেট, তারপরে কি দেওয়া আছে অন ফুট, তারপরে দেওয়া আছে অন ফিট, নেক্সট অপশন দেওয়া আছে বাই ফুট, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ বাই ওয়াকিং। আমরা যখন প্রিপোজিশনের আলোচনা করেছিলাম সেইখানের ভিডিওতে আমরা দিয়েছিলাম যে যখন আমরা পায়ে হেঁটে কোথাও গমন করি সেটা বোঝাতে অবশ্যই আমরা অন ফুট ব্যবহার করব। For why on feet, by foot, বা by walking, all these are incorrect. So the most correct answer is she went to New Market on foot. আমাদের যে পরবর্তী প্রশ্ন আছে identify the word which is spelled incorrectly. Okay, কোন বানানটি ভুল সেটা আমরা খুঁজে বের করব। ফার্স্টে দেয়া আছে fluctuation, নেক্সট ওয়ান দেয়া আছে remission, থার্ড ওয়ান দেওয়া আছে অকেশন, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ ডিসিশন। আমরা দেখতে পাচ্ছি ফ্লাকচুয়েশন, এটা বানান ঠিক আছে, রেমিশনের বানান ঠিক আছে,
ডিসিশনের স্পেলিং ঠিক আছে, ইনকারেক্ট হচ্ছে অকেশন, অকেশনে হবে অ ডাবল সি এস আই ও এন, এখানে দেওয়া আছে ও সি এ ডাবল এস আই ও এন। ফর ওয়াই দ্য কারেক্ট অ্যান্সার ইজ দ্য থার্ড ওয়ান, অকেশন। আমাদের নেক্সট যে কোয়েশ্চন আছে যে বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। ওকে, কি হতে পারে গেপে আমরা দেখে ফেলি কি আছে। বার্ডস ফ্লাই র্যান্ডম, তারপরে দেয়া আছে এট আ স্টিচ, নেক্সট ওয়ান দেয়া আছে এট লার্জ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দেয়া আছে আর লার্জ। ওকে, সো বার্ডস ফ্লাই কিভাবে ফ্লাই করে, কিভাবে উড়ে, আমরা অবশ্যই এখানে একটা অ্যাডভার্ব নিয়ে আসতে হবে। ফর ওয়াই দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ এট লার্জ। এট লার্জ হচ্ছে যে ফ্রি হয় বা মুক্তভাবে, যে বার্ড ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, পাখি আকাশে কি হয় যে মুক্ত হয়ে উড়তে পারে, ফ্লাই করতে পারে। সো র্যান্ডম এটা একটা নাউন হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে। ফর ওয়াই আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে এটা পিক করতে পারবো না। এটা স্টিচ বলতে কোনো কিছু ব্যবহার হয় না, আ স্টিচ ব্যবহার হয়। আর লার্জ দিস অলসো ইনকারেক্ট। ফর ওয়াই উই হ্যাভ টু চুজ এট লার্জ, দ্যাট মিনস টু বি ফ্রি, মানে বার্ডস ফ্লাই ফ্রিলি ইন দ্য স্কাই, সে কী করে মুক্তভাবে, মুক্ত বিহঙ্গ আকাশে উড়ে বেড়ায়। এবারে যে প্রশ্নটা আছে দেওয়া আছে আ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং। ওকে, এখানে হার্ড এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ আমাদেরকে চুজ করতে হবে। ফার্স্ট অপশনে দেওয়া আছে অ্যাডভার্ব, তারপরে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, তারপরে দেওয়া আছে কালেকটিভ নাউন, এবং তারপরে দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো আমরা সাধারণত জানি যে আর্টিকেলের পরে এবং প্রিপোজিশনের মাঝখানে যখন একটা শব্দ থাকে তখন সেটা কি হয়, অবশ্যই নাউন হয়। সেই ক্ষেত্রে এটা অবশ্যই নাউন হবে। নাউন হলে এখানে দুই ধরনের নাউন আছে, একটা হচ্ছে কালেকটিভ নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হার্ড হচ্ছে দল বোঝায়, হার্ড অফ ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর পাল বোঝাচ্ছে, এখানে অবশ্যই এটা একটা কালেকটিভ নাউন। তবে প্রশ্ন আসতে পারে যে কালেকটিভ নাউনে অবশ্যই কি হয়, যেহেতু এটা প্লুরাল বোঝায়, প্লুরাল সেন্স মেক করে, দ্যাট মিনস তারপর যে ভার্ব হবে সেটাও তো প্লুরাল হওয়ার কথা, তাহলে এখানে সিঙ্গুলার কেন? ইয়েস, সো কালেকটিভ নাউন ঠিক আছে যদি কোনো একটা ইউনিট হিসেবে কাজ করে, অথবা কালেকটিভ নাউন যদি কি করে যে একই কাজ করে সবাই মিলে। সো আ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, সবাই এখানে পাস করতেছে একসাথে, অল টুগেদার, কেউ এখানে ডিপার্টেড না, ডিটাচ না। ফর ওয়াই এখানে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে, এবং দ্য কারেক্ট অ্যান্সার ইজ আ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। এখানে হার্ড এর পার্টস অফ স্পিচ হচ্ছে এটা একটা কালেকটিভ নাউন। আমাদের এবারে যে প্রশ্ন আছে যে হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফ্যান, যে অরফানের জেন্ডার কি এই শব্দটার। ফার্স্টে দেওয়া আছে নিউটার, তারপরে দেওয়া আছে কমন, এবং নেক্সট ওয়ান আছে ফ্যামিনিন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ম্যাসকুলিন। ওকে, সো অরফান ওয়ার্ডটা কোনো ফ্যামিনিন বা ম্যাসকুলিন না, তাহলে কি হতে পারে? নিউটার অথবা কমন। নিউটার হচ্ছে যেটা আমরা বলি বাংলায় ক্লিবলিঙ্গ, অর্থাৎ যেটা আসলে নিরপেক্ষ, কোনোটাই হয় না, তার মানে। কিন্তু অরফান অফকোর্স কি বোঝায়, একটা জেন্ডার বোঝায়। সো দিস কল কমন জেন্ডার, এই ওয়ার্ডটা কমন জেন্ডার, তার মানে এইটা কি বোঝাতে পারে যে অরফান বয়, অরফান গার্ল দুইজনকেই বোঝাতে পারে। ফর হোয়াই উই হ্যাভ চোজেন দ্যাট অরফান এর জেন্ডার হচ্ছে কমন জেন্ডার। আমাদের এইবারের যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্রেজ সাইন ডাই, সাইন ডাই মিনস ফার্স্টে দেওয়া আছে হাফ হার্টেডলি, তারপরে দেওয়া আছে ডাউটফুললি, তারপরে দেওয়া আছে ফিক্সড, তারপরে দেওয়া আছে আমাদের আনসার্টেন। ওকে, সো সাইন ডাই মানে হচ্ছে কি যে এটা একটা ল এর বোঝায়, কোর্টের ক্ষেত্রে দ্য ডিসিশন কি করা হয়েছে, অ্যাডজর্ন করা হয়েছে ফর সাইন ডাই, যে অনির্দিষ্ট কালের জন্য। ফর হোয়াই উই হ্যাভ টু চুজ দ্য অপশন দ্য লাস্ট ওয়ান, আনসার্টেন মানে হচ্ছে ইনডেফিনিটলি, মানে অনির্দিষ্টতা বোঝাচ্ছে, অনিশ্চয়তা বোঝাচ্ছে। ফর ওয়াই সাইন ডাই মিনস আনসার্টেন। আমাদের এবারের যে প্রশ্ন ডু ইউ হ্যাভ এনি মানি ড্যাশ ইউ। ওকে, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ফার্স্ট অপশন দেওয়া আছে টু, তারপরে দেওয়া আছে ইন,
তারপরে দেয়া আছে on and the last one is over. So which one should we pick? এটা হচ্ছে প্রিপোজিশনের প্রশ্ন। সো আমরা কোনটা নিব? অফকোর্স এখান থেকে আমাদের চুজ করতে হবে অন, যে ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ। দ্যাট মিনস মানি অন ইউ মানে হচ্ছে কি, সেটা আমার পকেটে বা আমার হাতে থাকতে পারে, মানে অন মাই বডি এটা বোঝায়। আর আরেকটা হতে পারে যে মানি উইথ ইউ, যেটা উইথটা অপশনে যদিও দেয়া নেই, উইথ দ্বারা বোঝায় যে যখন আমার বেগে বা লাগেজে থাকে এই টাইপের, যে মানি আমার দখলে থাকে, আমার অধিকারে থাকে, তখন উইথ অন দুইটাই হতে পারে। আর অন দ্বারা ডিরেক্টলি বোঝায় যে আমার পকেটে বা আমার শরীরের সাথে টাকাটা আছে, আমার হাতের আছে অথবা পকেটে। ফর ওয়াই উই হ্যাভ টু চুজ দ্য বেস্ট অপশন, ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ। আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে ওয়ার্ডস inscribed on a tomb is an, কি হতে পারে? epitome, তারপরে দেয়া আছে epitaph, তারপরে দেয়া আছে epithet, and the last one is episode. ওকে, সো টম্বের উপরে বা কবর বা সমাধির উপরে যখন কোনো কিছু আমরা খোদাই করে লিখি সেটাকে অবশ্যই কি বলে? এপিটাফ বলে। এবং এপিটাফের বাংলাদেশের একটা ব্যান্ড আছে অর্থহীন, অর্থহীনের সুন্দর গান আছে এপিটাফ। এপিটাফ নিয়ে আবার অনেকগুলো বইয়েরও টাইটেল আছে। সো উই হ্যাভ টু চুজ দ্য বেস্ট ওয়ান, যে টম বা সমাধির উপর, কবরের উপর কোনো কিছু খোদাই করে লেখাকে অবশ্যই কি বলে? এপিটাফ বলে। সো দিস ইজ দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার। এরপরে কি দেওয়া আছে যে অ্যাডজেক্টিভ অফ পিপল। ওকে, সো পিপল শব্দের অ্যাডজেক্টিভ কি হতে পারে? একটা দেওয়া আছে পপুলার, তারপরে দেওয়া আছে পপুলাস, নেক্সট ওয়ান দেওয়া আছে পপুলারিটি, এবং তারপরে দেওয়া আছে পপুলারাইজ। ওকে, সো পিপল আমরা জানি এটা একটা নাউন, এইটার কি হতে পারে? অ্যাডজেক্টিভ অফকোর্স হবে পপুলাস, কারণ পপুলারিটি যেটা আছে সেটা একটা নাউন এবং সেইটার অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলার, আর পপুলারাইজ হচ্ছে এটা একটা ভার্ব। ফর ওয়াই পিপল এর অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস। আমাদের এর পরবর্তীতে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি যে সিনোনিম অফ ম্যাগনানিমাস। সো ম্যাগনানিমাস শব্দের সিনোনিম কি হতে পারে? দেয়া আছে জেনারাস, তারপরে দেয়া আছে আনকাইন্ড, তারপরে দেয়া আছে রিভেঞ্জফুল, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফ্রেন্ডলি। সো হুইচ ওয়ান শুড উই পিক? মনে রাখবো যে ম্যাগনানিমাস শব্দের অর্থ হচ্ছে যে মহানুভব বা দয়াশীল। ফর ওয়াই দ্য কারেক্ট অ্যান্সার ইজ জেনারাস, কারণ আনকাইন্ড অদয়ালু বা রিভেঞ্জফুল প্রতিশোধ পরায়ণ বা ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, আনকাইন্ড এবং রিভেঞ্জফুল হচ্ছে অ্যান্টোনিম, আর ফ্রেন্ডলিটা এটা সিনোনিম হয় না। ফর ওয়াই দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ জেনারাস। এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রশ্ন দেওয়া আছে যে টু জেনাফ্লেক্ট মিনস কি কি অপশন দেওয়া আছে? ফার্স্টে দেওয়া আছে টু রিফ্লেক্ট, তারপরে দেওয়া আছে টু বি জেনুইন, তারপরে দেওয়া আছে টু বেন্ড দ্য নি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টু বি ফ্লেক্সিবল। সো উইচ ওয়ান শুড উই পিক? টু জেনাফ্লেক্ট মানে হচ্ছে যে কোনো কিছুর সম্মানে হাঁটু গেড়ে বসা। সো অবশ্যই উই হ্যাভ টু চুজ দ্য থার্ড ওয়ান, টু বেন্ড দ্য নি, অর্থাৎ হাঁটু গেড়ে সম্মান প্রদর্শন করা বা প্রার্থনায় হাঁটু গেড়ে বসা, যেটা বলি যে আমাদের খ্রিস্টান যারা আছেন ভাই বোন ওনারা কী করেন? চার্চে গিয়ে হাঁটু গেড়ে বসেন প্রার্থনা করার জন্য, বা আমরা ব্ল্যাক বা রেসিজম এগুলোর বিরুদ্ধে আমরা কি করি? যে নীল ডাউন করি। প্রিমিয়ার লিগ বা অনেকগুলা ফুটবল অ্যান্ড গেমসগুলোতে আছে। সো জেনাফ্লেকশন বা জেনাফ্লেক্ট মিনস হচ্ছে টু বেন্ড দ্য নি। পরবর্তী আমাদের কোয়েশ্চনটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টোনিম অফ ডিফরমেশন। ডিফরমেশনের আমাদের অ্যান্টোনিম লাগবে। অ্যান্টোনিম এখানে দেওয়া আছে ডিস্টোরশন, তারপরে দেওয়া আছে কন্ট্রোশন, তারপরে দেওয়া আছে হোলনেস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডিসফিগারমেন্ট। ওকে, সো এখানে তিনটা শব্দই সিনোনিম দেওয়া আছে, যে ডিস্টোরশন, কন্ট্রোশন বা ডিসফিগারমেন্ট, অ্যান্ড অ্যান্টোনিম একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে হোলনেস। ডিফরমেশন মানে হচ্ছে বিকৃতি করা, মানে একটা ফরম্যাট থেকে একটা শেপ থেকে সেটা ভেঙে আলাদা করা। এখানে হচ্ছে অ্যান্টোনিম হবে অবশ্যই হোলনেস।
বাকি তিনটাই অলমোস্ট সিনোনিম বলা চলে। নেক্সট যে কোয়েশ্চেন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে হি contemplated marrying his cousin. ওকে, contemplated marrying his cousin, এইখানে marrying কোন পার্টস অফ স্পিচ? এটা কি ভার্ব, নাকি এটা জেরান্ড, নাকি এটা কোনো ইনফিনিটিভ, অথবা এটা কোনো প্রেজেন্ট পার্টিসিপল? সো বেস্ট অপশন কোনটা? অবশ্যই এটা একটা জেরান্ড। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে হি কন্টেম্পলেটেড, এইখানে এই ভার্বের অবজেক্ট হিসেবে এটা ব্যবহৃত হয়েছে, এবং অবজেক্ট হিসেবে অবশ্যই নাউন ব্যবহৃত হতে পারে, এবং যেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেটা কি করবে? নাউনের কাজ করবে, সেটাকে অবশ্যই আমরা কি বলি? জেরান্ড বলি, বা ভার্বাল নাউন বা ভার্ব নাউন বলি। এটাকে আবার ডাবল পার্টস অফ স্পিচ বলা চলে। ফর ওয়াই দ্য বেস্ট অপশন ইজ যে হি কন্টেম্পলেটেড। হোয়াট ডিড হি কন্টেম্পলেট? এটা উত্তরে কি আসবে? যে ম্যারিং হিজ কাজিন। ফর ওয়াই এই ফ্রেজটাকে আমরা অবশ্যই কি ধরে নিব? এই ফ্রেজের ম্যারিং ওয়ার্ডটা অবশ্যই এটা একটা জেরান্ড হিসেবে এই বাক্যে ব্যবহৃত হয়েছে। দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ ম্যারিং, এইখানে জেরান্ড। আমাদের পরবর্তী যে প্রশ্ন, nobody trusts a traitor, কেউই একজন ট্রাইটরকে কি করে না? বিশ্বাস করে না। ওকে, সো এইটার আমরা কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। যে অ্যাক্টিভ ভয়েস আছে এটাকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব। ফাইন, তাহলে কি হতে পারে? আমরা যদি যেভাবে স্ট্রাকচারালি আমরা চেঞ্জ করি সেভাবে যদি খেয়াল করি তাহলে দেখতে পারি যে ফার্স্টে কি আছে, যে অবজেক্ট আছে সেটাকে সাবজেক্টে নিতে হবে। সো ফার্স্টে অবশ্যই কি হওয়া লাগবে? ট্রাইটার, এটা একটা অবজেক্ট আছে, এটাকে সাবজেক্টিভ ফর্মে আমরা নিয়ে আসলাম। এইখানে তিনটা বাক্যে দেওয়া আছে আর্থ্রাইটার, আর্থ্রাইটার, আর্থ্রাইটার। ওকে ফাইন, সো দিস ওয়ান ইনকারেক্ট আমরা ধরে নিলাম, দিস ওয়ান ইজ ইনকারেক্ট। ফাইন, তারপর কি হবে? যে নবডি ট্রাস্ট আছে, যে ভার্ব আছে সেই ভার্ব অনুসারে সাবজেক্ট অনুসারে কি করব? আমরা একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসব। সো যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে এবং ট্রাইটার সিঙ্গুলার, ফর ওয়াই আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইজ এখানে পিক করতে পারি। ইজ দেওয়া আছে দুইটাতে। ফাইন, সো আর্থ্রাইটার ইজ, তারপরে দেওয়া আছে যে nobody trust, that means arthrator is not trusted. So not, তারপরে যে ভার্ব আছে সেটার V3 is not trusted, কার দ্বারা? by anybody. That means nobody trust arthrator, এইটার প্যাসিভ ফর্ম হচ্ছে arthrator is not trusted by anybody. This is the most correct answer. পরবর্তী যেটা আছে আমরা দেখতে পাচ্ছি a speech full of too many words is, এটাকে কি বলা যেতে পারে? আ বিগ স্পিচ, অথবা আ ভার্বাল স্পিচ, অথবা কি হতে পারে? যে মেইডেন স্পিচ। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ অ্যান আনইম্পর্টেন্ট স্পিচ। সো অনেক শব্দ বা অনেক কথার একটা বক্তব্য, সেটাকে অবশ্যই আমরা কি বলি? আ ভার্বোস স্পিচ। আ ভার্বোস স্পিচ মিনস আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস। ওকে, তারপরে দেয়া আছে মূলত আমরা লিটারেচারি পার্টে আমরা মূলত কি করলাম? সুইচ করলাম। দেয়া আছে হুইচ ইজ দ্য অথর অফ জেনি আর। জেনি আর এর লেখককে? ফার্স্টে দেওয়া আছে জেন অস্টিন, তারপরে দেওয়া আছে চার্লট ব্রন্টে, তারপরে দেওয়া আছে আমিলি ব্রন্টে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ মেরি শেলি। অফকোর্স জেনি আর এর রাইটার হচ্ছেন চার্লট ব্রন্টে। আমাদের এবারের প্রশ্ন দেয়া আছে যে হু ইজ দ্য অথর অফ দ্য নোভেল দ্য গড অফ স্মল থিংস। ওকে, অপশনে কি কি দেয়া আছে? অপশনে দেয়া আছে থমাস হার্ডি, তারপরে দেয়া আছে ঝুম্পা লাহিড়ী, তারপর দেয়া আছে আর কে নারায়ণ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অরুন্ধতী রয়। সো এইটা একটা ফেমাস কোয়েশ্চেন, কারণ অরুন্ধতী রয়ের লেখা প্রথম কোনো বই যেটা মূলত ম্যান বুকা ইন্টারন্যাশনাল প্রাইজ ভূষিত হয়েছিল সেটা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ অরুন্ধতী রয়। এবং উনার পরবর্তী আরেকটি বই সেটা হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, সেটাও মূলত কি হয়েছিল? ম্যান বুকা ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছিল।
ওকে, আমাদের এবারের প্রশ্ন হচ্ছে হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার। ওকে, এটা কোন ধরনের নাটক আমরা দেখি। ফার্স্টে দেওয়া আছে রোমান্টিক, তারপরে দেওয়া আছে কমেডি, তারপরে দেওয়া আছে অ্যান্টি রোমান্টিক, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ হিস্টোরিক্যাল। অফকোর্স জুলিয়াস সিজার এটা একটা হিস্টোরিক্যাল ট্র্যাজেডি প্লে। ফর ওয়াই হ্যাভ টু চুজ দ্য অপশন হিস্টোরিক্যাল। Next question is where is the setting of play Hamlet? Okay, so এটা হচ্ছে হ্যামলেটের যদি আমরা পুরো নাম জানি তাহলেই অপশনটা পেয়ে যাব। সো ফার্স্টে দেওয়া আছে ইংল্যান্ড, তারপরে দেওয়া আছে ফ্রান্স, তারপরে দেওয়া আছে ইতালি, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ডেনমার্ক। হ্যাঁ, হ্যামলেটে অবশ্যই কী ছিল, দ্য প্রিন্স অফ ডেনমার্ক। হ্যামলেটের পুরো নাম হচ্ছে। ফর ওয়াই উই হ্যাভ টু চুজ দ্য বেস্ট অপশন, যে হ্যামলেট মূলত কোথায় করা হয়, সেট করা হয়েছিল ডেনমার্কেই। আমাদের এইবার যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে হু ইজ দ্য পয়েট অফ দ্য পোয়েম অজিমান্ডিয়াস। অজিমান্ডিয়াসের পয়েটকে জন কিটস, তারপরে দেওয়া আছে পিবি শেলি, তারপরে দেওয়া আছে এসটি কলোরিজ, অ্যান্ড দ্য লাস্ট অপশন ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অফকোর্স অজিমান্ডিয়াসের লেখক হচ্ছে পিবি শেলি। আমাদের এর পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য নোভেলস ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার। সো ফার্স্ট অপশনে দেওয়া আছে প্যাসেজ টু ইন্ডিয়া, সেকেন্ড অপশনে দেওয়া আছে সন্স অ্যান্ড লাভার্স, থার্ড অপশনে দেওয়া আছে 100 Years of Solitude, and the last one is Pride and Prejudice. Okay, so the correct answer is the third one. এটা হচ্ছে 100 Years of Solitude। এটা হচ্ছে একজন কলম্বিয়ান রাইটার গ্যাব্রিয়েল গ্রাসিয়া মার্কুয়েজের লেখা নোভেল, এবং বাকি যে তিনটে আছে সবগুলাই ইংলিশ রাইটার লাইক ইএম ফরেস্ট, তারপরে ডিএইচ লরেন্স, ওনাদের লেখা। সো দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ দ্য থার্ড ওয়ান। এরপরে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে যে ড্যাশ ওয়াজ আ পোয়েট অ্যান্ড পেইন্টার। ওকে, ফার্স্টে দেওয়া আছে জন কিটস, তারপরে দেওয়া আছে স্পেন্সার, তারপর দেওয়া আছে উইলিয়াম ব্লেক, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ জন জামে। সো which option should we pick? The right answer is William Blake. যে উইলিয়াম ব্লেক একই সাথে একজন পোয়েট এবং পেইন্টার। So the correct answer is William Blake was a poet and painter as well. এরপরে আমাদের যে প্রশ্নটি দেয়া আছে যে নো সেকেন্ড ট্রয় ইজ আ, ফার্স্ট অপশনে দেয়া আছে শর্ট স্টোরি, তারপরে দেয়া আছে নভেল, তারপরে দেয়া আছে ড্রামা, তারপরে দেয়া আছে পোয়েম। সো which one is the most correct answer? নো সেকেন্ড ট্রয় এটা একটা পোয়েম, লিখেছেন ডব্লিউ.বি. ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস, ওনার লেখায় একটা পোয়েম, বিখ্যাত পোয়েম নো সেকেন্ড ট্রয়। ফর ওয়াই দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ দ্য ফোর্থ ওয়ান, পোয়েম। এরপরে আমাদের যে প্রশ্নটি দেয়া আছে হু ইজ নট আ মডার্ন পোয়েট, ফার্স্ট অপশনে দেয়া আছে জন কিটস, তারপরে দেয়া আছে ডব্লিউ.বি. ইয়েটস, তারপরে দেয়া আছে ডব্লিউ.এইচ. ওডেন, and the last option is T.S. Eliot. So the most correct answer is John Keats. John Keats তিনি কোনো মডার্ন পোয়েট ছিলেন না। বেসিক্যালি উনি 1821 সালে মৃত্যুবরণ করেন মাত্র 25 বছর বয়সে যক্ষায় আক্রান্ত হয়ে। সো হি ইজ নট ইন দ্য লিস্ট অফ মডার্ন পোয়েট। ফর ওয়াই দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ জন কিটস। আমাদের এরপরে যে প্রশ্ন আছে ও হেনরি ওয়াজ ফ্রম। সো ও হেনরি ওয়াজ ফ্রম কি দেওয়া আছে, কানাডা নাকি আমেরিকা নাকি ইংল্যান্ড নাকি আয়ারল্যান্ড? অফকোর্স ও হেনরি ইজ ফ্রম আমেরিকা। সো দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ দ্য সেকেন্ড ওয়ান, আমেরিকা।
আমাদের নেক্সট যে কোয়েশ্চন আছে যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড হু রোড দিস ওকে সো ফার্স্ট অপশনে দেওয়া আছে উইলিয়াম ব্লেক তারপরে দেওয়া আছে এসটি কলেরিজ তারপর দেওয়া আছে পিভি শেলি অ্যান্ড দ্য নেক্সট ওয়ান দেওয়া আছে লর্ড বাইরন অফকোর্স এটা লিখেছিলেন পিভি শেলি ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড রাইট অপশন দ্য থার্ড ওয়ান পিভি শেলি আমাদের এবারের যে প্রশ্ন আছে দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ সো ইংরেজি সাহিত্যের সবচেয়ে ফেমাস রোমান্টিক পোয়েট বলা হয় কাকে আসলে আমরা দেখব ফার্স্ট অপশনে দেওয়া আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তারপর দেওয়া আছে জন ড্রাইডেন তারপর দেওয়া আছে আলেকজান্ডার পোপ অ্যান্ড দ্য লাস্ট অপশন ইজ টি.এস. এলিয়ট অফকোর্স দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কারণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছেন ইংরেজি সাহিত্যের সবচেয়ে ফেমাস রোমান্টিক পোয়েট আমাদের এরপরে দেওয়া আছে অপশন যে হু রোড দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ওকে ফার্স্ট অপশনে দেওয়া আছে উইলিয়াম শেক্সপিয়ার তারপরে দেওয়া আছে উইলিয়াম কংগ্রেভ তারপর দেওয়া আছে বেন জনসন অ্যান্ড দ্য লাস্ট অপশন ইজ অস্কার ওয়াইল্ড অফকোর্স দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এটা লিখেছিলেন উইলিয়াম কংগ্রেভ আমাদের নেক্সট যে কোয়েশ্চন আছে সেটা দেখতে পাচ্ছি যে বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন সো হু রোড দিস ওকে ফার্স্ট অপশনে দেওয়া আছে জেফ্রে চৌচার নেক্সট ওয়ান দেওয়া আছে ক্রিস্টোফার মার্লো নেক্সট ওয়ান দেওয়া আছে জন মিল্টন অ্যান্ড দ্য লাস্ট অপশন ইজ পিবি শেলি অফকোর্স এটা লিখেছিলেন জন মিল্টন যে বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন জন মিল্টনের লেখা আমাদের এবারের যে প্রশ্ন দেখতে পাচ্ছি লেখা আছে হু ইজ নট অ্যান আইরিশ রাইটার সো ফার্স্টে যার নাম দেওয়া আছে অস্কার ওয়াইল্ড তারপরে দেওয়া আছে জেমস জয়েস তারপরে দেওয়া আছে ডি.এইচ. লরেন্স অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ জোনাথন সুইফট সো এইখানের অস্কার ওয়াইল্ড জেমস জয়েস অ্যান্ড জোনাথন সুইফট তিনজনই আইরিশ রাইটার আর ডি.এইচ. লরেন্স হচ্ছেন একজন ইংলিশ রাইটার যিনি 1885 সালে ইংল্যান্ডের ইস্টউডে জন্মগ্রহণ করেন ফর ওয়াই দ্য মোস্ট কারেক্ট অপশন ইজ দ্য থার্ড ওয়ান ডি.এইচ. লরেন্স The last question is Moby Dick. A novel was written by কে আছে ফার্স্টে দেওয়া আছে হারম্যান মেলভি তারপরে দেওয়া আছে নাথানিয়েল হ্যাথর্ন তারপরে দেওয়া আছে মার্ক টুইন অ্যান্ড দ্য লাস্ট অপশন ইজ উইলিয়াম ফকনার সো মোবি ডিক বা এটার অপর নাম হচ্ছে দ্য ওয়েল এটা একটা নোভেল লিখেছেন আমেরিকান রাইটার হারম্যান মেলভি আমেরিকান রাইটার হারম্যান মেলভি এর লেখা মোবি ডিক বা দ্য ওয়েল এই নোভেলটি প্রকাশ পেয়েছিল 1851 সালে সো দ্য মোস্ট কারেক্ট অ্যান্সার ইজ দ্য ফার্স্ট ওয়ান সো this is all about today's class. Hope all of you have enjoyed this special class. Thank you on behalf of Ansari Academy. Thank you so very much everyone. আগামী ক্লাসে আবারও দেখা হবে সবার সাথে।